দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ব্রাশ স্ট্রোকস অফ নেচার। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের সমসাময়িক 14 জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্টিল লাইফ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বুদ্ধিদীপ্ত, মুক্ত চিন্তা, আলোকিত মানুষ ও সুস্থ, সুন্দর, মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। অনিন্দ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে মাসুদুল হাসান রনির শিশু কিশোর ছড়ার বই মেঘের বন্ধু খুকি। ফারজানা পায়েলের প্রচ্ছদ ডিজাইনে ছোটদের সময় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ফারুক হোসেনের কিশোর উপন্যাস ছোলেমাল মামার গোলেমাল কাণ্ড। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আমি তো ভেবেছিলাম আমার বড় ছেলের বিয়ে দেবো খুব ধুমধাম করে, কিন্তু সেই ডিসিশনটা চেঞ্জ করেছি। এখন আমি একটা মোটামুটি ছোট আকারে কাজী ডেকে বিয়েটা পড়িয়ে দিতে চাই। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। তোমার সাথে নাকি মীরার একটু ঝামেলা হয়েছে? না না আঙ্কেল, ঝামেলা না, আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। দেখো মীরা, আমি এখানে তোমাকে অভিনন্দন জানাতেই এসেছি। আচ্ছা, তুমি কোনো কিছু মনে করোনি তো? আরে না, আমি কি মনে করবো? মনে করলে কি আমি আসতাম? রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 30 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। তুমি গেলে মুগ্ধকে কে দেখবে? মুগ্ধ আমার সাথে যাবে। মুগ্ধ তোমার সাথে যাবে না? না তুমি যাবে না মুগ্ধ যাবে এই বাড়ি থেকে। কেন এখন কেন তুমি জোর খাটাচ্ছ? আমি জোর খাটাচ্ছি না, তোমাকে আমার প্রয়োজন পড়বে কি পড়বে না সেটা আমি জানি না, তবে মুগ্ধকে আমার প্রয়োজন পড়বে। আর তুমি চলে গেলে মুগ্ধকে সামলানো কঠিন হয়ে যাবে। সেই জন্য বাবা মা যতদিন এই বাড়িতে না আসবে তুমি এবং মুগ্ধ কোথাও যাবে না। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কবি ও লেখক সোহেল হাসান গালিব। শুভ দুপুর ভাইয়া। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো। এই যে লেখক, পাঠকদের এবং প্রকাশকদের মিলন মেলা, বইমেলা তো শুরু হয়েছে। বইমেলার জন্য সারা বছর আমাদের মধ্যে একরকমের অপেক্ষা কাজ করে। যখন বইমেলা আসে একটা আলাদা আবেগ বা অনুভূতি, আনন্দ কাজ করে। যেহেতু আপনি একজন লেখক এবং একই সাথে কবি, কেমন লাগছে? না, অবশ্যই ভালো লাগছে। এবং বইমেলা তো হচ্ছে লেখকদের জন্য আসলে বসন্ত কাল। আসলে তো আমাদের এবার আরেকটা ব্যাপারের আমরা একটু এক্সাইটেড বলা যেতে পারে, সেটা হচ্ছে বই তো আসছে একটা জিনিস, আর একটা হচ্ছে যে আমাদের একটি সংগঠন আছে সংস্কৃতি বাংলা নামে, সেই সংগঠনের পক্ষ থেকে এবার আমরা মেলায় অংশগ্রহণ করেছি। তো সেজন্য আমরা একই সঙ্গে লেখক, ক্রেতা, প্রকাশক সব দিক দিয়ে আর কি এবার মেলায় হাজির। বাহ,
তাহলে তো নানামুখী ভাবে আসলে নানা দৃষ্টিভঙ্গি জায়গা থেকে আসলে মেলায় যুক্ত হওয়া একদম সবকিছু মিলিয়ে এবারের বই মেলাটা কেমন লাগছে, কি মনে হচ্ছে? এবারে বইমেলা তো মাত্র শুরু হলো, আমি এর মধ্যে একদিন গিয়েছি গতকাল। তাতে মনে হলো যেটা, সেটা হচ্ছে মেলাটা এখনও ঠিক ওইভাবে প্রস্তুত না পুরোপুরি। হয়তো আজকে থেকে এটা পরিপূর্ণভাবে যাত্রা করবে। আর মেলাটার জমে ওঠা যেটা, সেটা হচ্ছে আগামী শুক্রবার 7 তারিখ, এইখান থেকে আসলে মেলাটা মনে হয় জমবে। জি, যেহেতু আপনি একজন লেখক এবং একই সাথে কবি, সুতরাং এবারের বই মেলায় আপনার নতুন কি বই আসবে বা এসেছে? আমার একটি কবিতার বই আসার পথে আর কি বলা যায়, সেটা হচ্ছে বুনন প্রকাশনা থেকে। এটা হচ্ছে, বইটির নাম হচ্ছে পায়ে বেঁধেছে হসন্ত। বাহ, এটা আমার নামকরণটা ভীষণ ইন্টারেস্টিং, পায়ে বেঁধেছে হসন্ত। মানে আমরা পায়ে বেঁধেছে কাঁটা বলি তো, তো হসন্ত যেমন অক্ষরে বা বর্ণের নিচে সেটা একটা কাঁটার মতো মানে লেগে থাকে, সেরকম আমরা যখন চলি তখন আমরাও আসলে কোথাও কোথাও আমাদের থামতে হয়। মানে শব্দের মধ্যে যেরকম হসন্তে এসে আমাদের থামতে হয়, আমাদের মানে চলার পথেও আমাদের মাঝে মাঝে থামতে হয়। সেটা নানান কৌশলগত কারণেও যেমন থামতে হয়, আবার হচ্ছে যে কারো কাছে বাধাপ্রাপ্ত হয়েও থামতে হয়। তো কবিতার মধ্যে সেই অভিজ্ঞতার কথাগুলি আছে আর কি। আচ্ছা, তো এই কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা আছে বা কবিতার বিষয়বস্তুগুলো মূলত কি ধরনের? বিষয়বস্তুটা যেটা বললাম আর কি, যে আমাদের এখানে একটা বিশেষ মানে রিফ্লেকশন আছে, সেটা হলো এই যে বিগত যে আমাদের আন্দোলনটা হলো, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান যেটা হলো, তার আগে থেকে বিগত সরকারের সময় আমাদের মধ্যে যে ধরনের অসন্তোষের ব্যাপারগুলি ছিল, সেগুলোর একটা প্রকাশ এখানে থাকবে। আচ্ছা, সেই সঙ্গে কবিতা প্রতিনিয়ত লিখবার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিগত সংকট বা লড়াইটা আমাদের থাকে, সেই ধরনের কবিতাও এখানে আছে। এটা মানে আমার হচ্ছে তো 7ম বই হবে কবিতার। এটা একটু আমার আগের বইগুলো থেকে একটু ডিফারেন্ট এই জায়গায়, যে একেবারে পলিটিক্যাল ইস্যু নিয়ে রিয়াকশনারি ধরনের লেখা আসলে আমার ওইভাবে লেখা হয়নি। আচ্ছা, সেই জায়গায় এটা একটু নতুন কাজ, মানে এটা একটু অন্যরকম আর কি। বা আমার কাছে মনে হয় যে একজন কবি হিসেবে আপনি নিজেকেও একটু অন্যরকম ভাবে আবিষ্কার করেছেন, যে এই অঙ্গের লেখাগুলো যে লেখা যায়। হ্যাঁ, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স লেখক হিসেবেও, কারণ আমাদের খুবই একটা মানে উত্তপ্ত সময়ের ভিতর দিয়ে যেতে হয়েছে, যেটা আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে তো ওইভাবে ছিল না আগে। ফলে সেটা মানে এক ধরনের রিফ্লেকশন এখনকার লেখায় যেমন আছে, পরবর্তীকালেও নিশ্চয়ই আরো গভীরভাবে থাকবে। আমরা সবসময় দেখে থাকি বা বলে থাকি যে কবিতার বইয়ের বা কাব্যগ্রন্থের আসলে পাঠক বেশ সীমিত। এটা আসলে কতখানি সত্যি, বা আপনি একজন কবি হিসেবে আপনি কি মনে করেন? এটা তো আসলে হচ্ছে সব কালের জন্যই সত্য। মানে যেমন আপনি দেখবেন রবীন্দ্রনাথের ক্ষেত্রেও, মানে বাংলা ভাষার সবচেয়ে বড় লেখক যাকে বলছি, উনিও কিন্তু ওনার প্রকাশককে এরকম বলছেন যে গতবারের বইগুলি মানে দাম কমিয়ে মানে সেটা ছেড়ে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। তার মানে হচ্ছে যে কবিতা আসলে কখনোই খুব পঠিত হয়েছে এরকম না। কবিতা আসলে পড়ে কারা, কবিতা পড়বার জন্য একটা কবি সত্তা লাগে। আমরা দেখব সাধারণত যারা হচ্ছে কবিতা লেখে, কবিতা আবৃত্তি করে, বা হচ্ছে মানে শিক্ষকতার সঙ্গে যারা জড়িত, কবিতা পড়ায়, এবং ছাত্র যারা কবিতা পড়ে, এর বাইরে সাধারণ মানুষের মধ্যে যাদের আসলে এক ধরনের কবিচিত্ত লালন করে, আমাদের তো যেটা হয় যে প্রত্যেকেই কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে কবিতা লিখবার চেষ্টা করে একটা আবেগের জায়গা থেকে। ফলে ওইটার কানেক্ট যারা করতে চায় তারা আসলে কবিতা পড়ে। কিন্তু সেটা আরেকটা কারণে জটিল হয়ে ওঠে, সেটা হচ্ছে কবিতা হচ্ছে খুবই ফাইনেস্ট একটা জায়গা ল্যাঙ্গুয়েজের, এবং খুবই ইঙ্গিত এবং সংকেতময়। মানে এটা এক ধরনের সাংকেতিক ভাষায়ও লেখা বলা যেতে পারে। ফলে এই সংকেতের যে পাঠোদ্ধার, এটা যদি আসলে কারো অভ্যাসের মধ্যে না থাকে, তার জন্য এটা পড়ে আনন্দ পাওয়া এবং এটার সঙ্গে রান করার যে ব্যাপারটা, এইটা আসলে একটু কঠিন হয়ে ওঠে। খুব সহজে সে একটা গল্প বা একটা কোনো প্রবন্ধ যেভাবে পড়তে পারে তার চিন্তার সঙ্গে রিলেট করে, কবিতা পড়তে গেলে কবিতার একটা ধারাবাহিক যাত্রার মধ্যে দিয়ে তাকে আসলে যেতে হয়। একদম, মানে কবিতা একটা জার্নির মতন, এবং এখানে যে শব্দ ভান্ডার, সেগুলোর অর্থগুলো আসলে ভীষণ রকম গভীর হয়, যার মধ্যে ডুবতে মনে হয় পাঠকের যেই পাঠক শ্রেণী যারা আছে তাদের একটু কষ্ট হয়। আরেকটা ব্যাপার হচ্ছে কি, একটা হায়ারার্কির ব্যাপার আছে। যেমন ধরা যাক
আমরা যদি ঠিক এই সময়ের কবিতা পড়তে যাই তাহলে আমাদের পাঠভিজ্ঞতার মধ্যে যদি রবীন্দ্রনাথ জীবনানন্দ পর্যন্তই থেকে যায় তাহলে কিন্তু আমাদের একটা সমস্যা হবে। কারণ 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক হয়ে বাংলা কবিতা যে জায়গায় এসছে সেটা ওই ধারাবাহিক বিকাশের জায়গাটা যদি কারো নজরে না থাকে, অভিজ্ঞতার মধ্যে না থাকে, তাহলে এখনকার ভাষা বুঝতে এবং কবিতার ইঙ্গিতগুলা উদ্ধার করতে তার জন্য কষ্টকর হবে। জি, আপনি যেমনটি বলছিলেন সেই সূত্র ধরে আমি একটু যুক্ত করতে চাই যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তারপরে হেলাল হাফিজের পরে নতুন যারা কবি রয়েছেন তাদের জন্য সেই জনপ্রিয়তার জায়গাটা বা কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জায়গাটা কি একটু সংকটময় কিনা, বা মনে হয় কি যে সেই জায়গাটাতে স্ট্রাগল করতে হয়? না, কবিতা আসলে জনপ্রিয় হবার যে ব্যাপারটা সেটা শুধু কবিতার মধ্যে থাকে না, সেটা আসলে সোসাইটির মধ্যেও থাকে। যেমন ধরা যাক যে নজরুল ইসলাম এত জনপ্রিয়, আমাদের আজ পর্যন্ত সবচেয়ে পপুলার ফিগার যদি বলি কবি হিসেবে, সেটার কারণ কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষাপট এবং তার কবিতা, তার যে কবিতার যে প্রজেকশন, বিদ্রোহী কবিতা, সেই কবিতাটা কিন্তু একটা জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে ওঠে যখন, তখন আসলে জনগোষ্ঠী ওটার সঙ্গে রিলেট করে। কিন্তু যে কবিতা আসলে নিভৃতে একা একা পড়ার, সেটা তো আসলে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে না। তবে বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা কিন্তু বেশ কিছু জনপ্রিয় কবি পেয়েছি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে একদম আমাদের হাল আমলে অনেক জনপ্রিয় কবি আছে। আপনারা হয়তো একটু খেয়াল করবেন ফেসবুকে, সামাজিক মাধ্যমে, বিভিন্ন জায়গায় বেশ কিছু মানে কি বলবো, যাদের কবিতা অনেক ভাইরাল হয় নিয়মিত, এরকম অনেক কবি আছে। কিন্তু মানে কবিতা পাঠ এখন সহজ হয়ে গেছে, বিশেষত ফেসবুক এবং বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে কবিতা খুব সহজেই আমরা রিচ করতে পারি। আগে তো একটা বইয়ের বাইরে আসলে ওইভাবে রিচ করা যেত না, পেপার পত্রিকাও আমাদের খুব সীমিত ছিল। এখন তো আমরা হচ্ছে সারা বিশ্বের কবিতা আমি মোবাইলের মধ্যেই পড়তে পারছি, ফলে কবিতা অনেক মানুষের কাছে পৌঁছচ্ছে এক জায়গা থেকে। বলতে গেলে আগে যেরকম পৌঁছাতো তার চেয়ে অনেক বেশি পৌঁছাচ্ছে, এটা বলতে পারি। আপনি ছোটবেলায় কাদের কবিতা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন? আমরা তো আসলে যেটা হচ্ছে সবাই একই রকম রিডিং এর ভেতর দিয়ে আমরা বড় হয়ে উঠি, সেটা হচ্ছে আমাদের তো পাঠ্যপুস্তক থেকেই যাত্রা শুরু হয়, রবীন্দ্র নজরুল এইসবের জায়গা থেকে। তবে কবিতার ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে আমি বেশি ইন্সপায়ার্ড হয়েছিলাম, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান দ্বারা। সেটা আমার যখন আমি স্কুলে পড়ি তখন আসলে রবীন্দ্রনাথের গীতবিতান বইটা আমাদের বাসায় ছিল, তো আমি গান শুনতাম এবং বইটা থেকে ওই গানের লিরিকগুলো মিলিয়ে দেখতাম। তখন আমার আসলে এই লিরিক বা এই টেক্সটের প্রতি যে আগ্রহটা, এটা তখন তৈরি হয়। আর কবিতা পড়ে আলোড়িত হবার ব্যাপারটা ঘটে আমি যখন 7-8-এ পড়ে প্রথম জীবনানন্দ পড়া শুরু করলাম। সেই সময় আমি দারুণভাবে আলোড়িত হয়েছিলাম জীবনানন্দ দিয়ে, এবং আমি যখন ধরেন ক্লাস 10-এ পড়ি তখন আমি দেখলাম যে আমার বেশ কিছু কবিতা লেখা হয়ে গেছে এবং সেই অপরিণত বয়সের লেখাগুলি নিয়ে একটা বইও বের হয়েছিল আমার এসএসসি পরীক্ষার পরে আর কি। হ্যাঁ, তাহলে তো অনেক কম বয়সে প্রথম বই প্রকাশ করা। যদিও সেটা মানে ওইভাবে স্বীকার করি না মানে অনেক কাঁচা লেখা, যেহেতু আসলে ক্লেম করবার মতো কবিতা সেটা আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে যখন ভর্তি হলাম তারপরে বেরিয়েছে আর কি। আচ্ছা, তো শৈশবটা আপনার কোথায় কেটেছে? টাঙ্গাইলেই? না, শৈশব আমার ঢাকাতে কেটেছে। আমি পড়াশোনা করছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। আচ্ছা, আমি আসলে খুব ছোটবেলায় গ্রাম থেকে চলে এসেছি। ক্লাস 3-তে এসে আমি প্রথমে উদয়ন স্কুলে ভর্তি হই, তারপর ক্লাস 4-এ ল্যাবরেটরি স্কুলে ভর্তি হই। আমার কলেজ ছিল ঢাকা কলেজ, আর আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছোটবেলায় যদি কেউ আপনাকে জিজ্ঞেস করতেন যে আপনি বড় হয়ে কি হতে চান, তখন কি উত্তর দিতেন? মানে সাধারণত সেই সময়টাতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, পরিবারের একটা দিক থেকেই সবাই হয়তো চাইতো যে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আপনার কখনো এরকম মনে হয়েছে যে আপনি বড় হয়ে আসলে কবি হতে চান? আমার একটা না, কবি তো হতে চাই এটা বলবার নয়, মানে এটা বলতাম না কেউ জিজ্ঞেস করলে নিশ্চয়ই, কিন্তু আমি যেটা খুব ইচ্ছে করতো বা বলতাম যেটা আসলে সেটা হচ্ছে ছবি আঁকার প্রতি যেহেতু আমার একটা ঝোঁক ছিল, আমি আর্কিটেক্ট হতে চেয়েছিলাম। আচ্ছা, কিন্তু এই চিন্তা থেকে সরে আসি আসলে হচ্ছে আমি যখন ইন্টার পরে আসলে মানে প্রবলভাবে লেখালেখির সঙ্গে যুক্ত হয়ে গেলাম, তখন আসলে আমি ইচ্ছে করে সরে আসছি তা না, পুরো প্রক্রিয়াটা আমাকেই আসলে এদিকে ঠেলে নিয়ে গেছে যে আমি আসলে লিটারেচার নিয়ে পড়াশোনা করব বা কাজ করব আর কি।
তারপরে তো একাধারে আসলে অনেকগুলো কাব্যগ্রন্থ আপনার প্রকাশ, আপনি যেটা বলছিলেন যে 7টি বই প্রকাশ করা হয়েছে কাব্যগ্রন্থ, এছাড়া আপনি গল্প কিংবা প্রবন্ধও লিখে থাকেন, সেটা আসলে ভাবে গল্প দু একটা লিখেছি কিন্তু সেইভাবে সিরিয়াসলি লেখা হয়নি। কিন্তু আমি যেটা সিরিয়াসলি ডিল করি সেটা হচ্ছে মানে বিভিন্ন ধরনের বিষয়ে, মানে আমার যেগুলা বিষয় সাহিত্য এবং সমাজ রাজনীতির যে প্রসঙ্গ সেটা নিয়ে আমি গদ্য লিখি, প্রবন্ধ লিখি। সেই প্রেক্ষিতে আমার 2টি বই বেরিয়েছে। একটা ছিল হচ্ছে বাদ মাগরিব, ভাষা রাজনীতির গোপন পাঠ, মানে আমাদের যে ভাষা প্রয়োগ করি, আমরা যে শব্দ প্রয়োগ করি সেই শব্দ বাছাই করবার ক্ষেত্রে আমাদের মধ্যে কি ধরনের রাজনীতি কাজ করে সেটা নিয়ে বইটা ছিল। আর একটা হচ্ছে যে আমার খুতবা মানে হচ্ছে যে আমরা যে কথা বলি, খুতবা এমনি আরবি শব্দ, এটা মানে হচ্ছে বক্তৃতা বা ভাষণ, যেটা মসজিদে দেওয়া হয় আমরা দেখি, কিন্তু এটার অ্যাকচুয়ালি অর্থটা হচ্ছে বক্তব্য, বক্তৃতা। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বাত, খুদে বাত, এই কনোটেশন থেকে খুতবা কথাটা আমি নিয়েছিলাম। মূলত এটা ছিল আমরা যে ছোট ছোট সামাজিক মাধ্যমগুলোতে যেভাবে রেসপন্স করি, সেটা বিভিন্ন পোর্টালে কমেন্ট আকারে বা ফেসবুকে স্ট্যাটাস আকারে, সেগুলাকেই আসলে একটু মডিফাই করে, একটু বড় করে বা প্রয়োজনে আরও একটু আনুষঙ্গিক তথ্য যুক্ত করে এই বইটা করা হয়েছিল। সেটাই হচ্ছে আমার খুতবাগুলি। এটা মূলত হচ্ছে একদম চলমান চারপাশে যেটা যা ঘটে এবং সেখানে আমরা যেভাবে রেসপন্স করি সেটার প্রেক্ষিতে লেখা আর কি। বাহ, চমৎকার চিন্তা ভাবনা। সাধারণত কি প্রত্যেক বইমেলায় আপনার বই প্রকাশ করবার একটা চিন্তা থাকে বা পরিকল্পনা থাকে আগে থেকেই? না, বইমেলায় প্রকাশ করবার চিন্তা থাকে না, আসলে চিন্তা থাকে সারা বছরই বই করবার। কিন্তু ঘটনাক্রমে আমাদের প্রকাশনা ব্যবস্থাটা এমন দাঁড়িয়েছে যে তারা যে কোনো বইকে নিয়ে আসলে ফেব্রুয়ারি মাসে এনে বইমেলা কেন্দ্রিক হয়ে ওঠে। এই যে বইমেলার আসলেই আসলে লেখক এবং প্রকাশকদের মধ্যে যে বই ছাপানোর একটা চিন্তা কাজ করে, এটা কি আসলে ইতিবাচকভাবে দেখা উচিত নাকি নেতিবাচকভাবে দেখা উচিত? এটা ইতিবাচক, কিন্তু এটার কিছু অন্য সমস্যাও তৈরি হয়েছে। যেমন ধরা যাক আমাদের 1 মাস ব্যাপী বইমেলা, এটা তো পৃথিবীতেই বিরল। এবং সেই বইমেলার মধ্যে আমরা যেমন ধরেন আজকে আপনার সঙ্গে আমি কথা বলছি, সেটা কিন্তু সম্ভব হলো বা আপনারা প্রয়োজন মনে করলেন, সেটা হচ্ছে বইমেলা চলছে, সুতরাং একজন লেখকের সঙ্গে কথা বলা দরকার। কিন্তু আমার কথা হচ্ছে যে বাকি যে 11 মাস, সেই 11 মাসে কিন্তু আমরা এই কনভারসেশনগুলো চলে না এবং আমাদের মিডিয়ার ফোকাসও থাকে না এই বইয়ের উপরে। অথচ ধরা যাক যে আমাদের বই তো একটা বড় প্রোডাক্ট হয়ে উঠবার কথা ছিল কালচারালি, কারণ হচ্ছে আমাদের একটা ভাষা আন্দোলনের একটা রাজনৈতিক সংগ্রামের ভেতর দিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু আমাদের মিডিয়াগুলির দিকে যদি আমরা তাকাই, ফেব্রুয়ারি মাসে খুব ওভার ফোকাসড হয় ব্যাপারটা, কিন্তু সারা বছর যেন আমরা আর লেখালেখির সঙ্গে যুক্ত নাই, আমরা আর কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত নাই, বই প্রকাশই হচ্ছে না, এমন বই নিয়ে কোনো রিভিউ হয় না। আমাদের যতগুলো টিভি চ্যানেল আছে সেগুলোতে আমরা বই নিয়ে কোনো অনুষ্ঠানও দেখি না। তো এইখানে এটা আমাদের একটা বোধহয় দায়িত্ব 1 মাসের মধ্যে আমরা অর্পণ করে নিজেকে আসলে মুক্ত করে ফেলছি। এটা খারাপ হয়েছে। এটার ফলে হয়েছে কি, প্রকাশকরাও একটা বিরাট চাপ নেয় এই সময় প্রকাশ করবার জন্য, এবং বই প্রকাশ করতে যে বইয়ের মান রক্ষা করাও কঠিন হয়ে ওঠে। কারণ হচ্ছে যে তাকে 1 মাসে বই প্রকাশ করতে হয় 100-200 বই, যেখানে সে সারা বছরে যদি করতো তাহলে হয়তো প্রতি মাসে 2-4টা করে বই করতো। কিন্তু যে 100 বই একবারে করা, প্রেসগুলাতে ছাপাখানায় বাধাইয়ের সমস্ত জায়গায় চাপ পড়ে এবং কোয়ালিটি ফেল করে। তো এটা আমাদের হয়ে গেছে আসলে, এই যে আমরা মিডিয়াগুলো ওভার ফোকাসিং একটা ব্যাপার বইমেলাকে কেন্দ্র করে করে ফেলেছি, সারা বছর আমরা সাইলেন্ট থাকি। ফলে হচ্ছে কি, লেখকরাও একটা সংকটে পড়ে। ধরা যাক এই মেলা শেষ হবার পরেও আমার তো আরও বইয়ের পাণ্ডুলিপি আছে, কিন্তু আমি কিন্তু সেই বই করতে গেলেও আমাকে দেখা যাচ্ছে আগামী বছরের বইমেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে প্রকাশক অপেক্ষা করবেন। কিন্তু প্রকাশক চাইলে বা আমরা যদি সেই পরিস্থিতি থাকতো, আগামী মাসে হয়তো আমার আরেকটা বই আসতো। তো সেটা হচ্ছে না, এই জায়গা থেকে জিনিসটা খারাপ হয়েছে। জি, আপনার নিজের বই লিখবার আগে তো আসলে অনেক বেশি বই পড়তে হয়, তো সাধারণত আপনি কাদের বই পড়ে থাকেন বা বইমেলায় গেলে কাদের বইগুলো সংগ্রহ করার প্রবণতা বেশি থাকে আপনার মধ্যে? বই পড়ে লেখা তা তো নয়, ব্যাপারটা হচ্ছে কি যে বই আমরা লিখছি, পড়ছি, দুটা কাজই একসঙ্গে চলে। আর আমার আসলে যে আগ্রহের জায়গা সেটা তো একদম, যদি বলি যে একদম সাহিত্য কেন্দ্রিক। মানে আমি তো ধরা যাক বই তো বিচিত্র বিষয়ে হয়, মানে রাজনীতি, ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন গবেষণা, মানে আমাদের পরিবেশ, তারপর হচ্ছে আমাদের কৃষি, নানান সামাজিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে হয়। তো আমার কনসেন্ট্রেশনটা হচ্ছে আর্টের জায়গায়,
মূলত হচ্ছে কবিতা এবং তারপর হচ্ছে আর্টের যে অন্যান্য ব্যাপারগুলি আছে, গল্প, উপন্যাস এবং কিছুটা রাজনৈতিক এবং ঐতিহাসিক কিছু বইটই, এগুলোর ব্যাপারে আমার আগ্রহ। মূলত চিন্তামূলক যে সমস্ত জায়গাগুলি আছে, যেগুলো হচ্ছে কোনো না কোনোভাবে আপনি নানানভাবে আপনার কি বলা যায়, এক ধরনের দার্শনিক পজিশন মানে আপনার তৈরি হয় এবং দার্শনিক পজিশন থেকে আপনি ওইটাকে এনকাউন্টার করতে পারেন, এই ধরনের টেক্সটের প্রতি আমার আগ্রহ কাজ করে। ভীষণ ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। অনেক অনেক শুভকামনা রইল আপনার সকল কাজের জন্য। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।